আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে আমরা চলে আসছি দেবিদ্বর উপজেলা কুমিল্লা জেলার রাধানগর গ্রামে। ক্ষুদ্র খামারি বন্ধুরা, কুমিল্লা ঢাকা থেকে কুমিল্লার দিকে যাওয়ার সময় চান্দিনা বাস স্ট্যান্ড থেকে দেবিদ্বর রোডে ঢুকে সামান্য 8-10 কিলোমিটার সামনে আসলে আপনারা পাবেন তালতলা গ্রাম। তালতলা প্রাইমারি স্কুলের পাশেই, মানে রাধানগর প্রাইমারি স্কুলের পাশে, তালতলা গ্রামের পরে হচ্ছে রাধানগর গ্রাম। রাধানগর গ্রামের রাধানগর প্রাইমারি স্কুলের পাশেই ইব্রাহিম খলিল ভাই একটি ফ্যাটেনিং প্রজেক্ট গড়ে তুলেছেন। আজকে অনেকদিন যাবত উনি এই গরু মোটাতাজাকরণ প্রকল্পের সাথে জড়িত। ক্ষুদ্র খামারি বন্ধুরা, উনি পেশায় একজন চাকরিজীবী, চাকরির পাশাপাশি এই খামারটা তৈরি করেছেন এবং এই বছর কিছু বিশাল বিশাল ষাঁড় গরু তৈরি করেছেন। ক্ষুদ্র খামারি বন্ধুরা, যেহেতু ইব্রাহিম খলিল ভাই পেশায় একজন চাকরিজীবী, তো ওনার সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার। আজকে যেহেতু শুক্রবার না, সেহেতু আজকে আমরা ওনাকে পাচ্ছি না। তবে আমার চোখে খুব কম পড়েছে। আমার চোখে খুব কম পড়েছে বললে আসলে এভাবে বললেও ভুল হবে। আমি আসলে এরকম ষাঁড় গরু হয়তো জীবনে 2-1টা দেখছি। বিশাল আকৃতির একটা গরু। আমি জানি না ভিডিওতে কেমন লাগতেছে, যে এই সাইজের একটা ষাঁড় গরু তৈরি করা আসলে একটা বিশাল ব্যাপার। ক্ষুদ্র খামারি বন্ধুরা, বাংলাদেশের মধ্যে যত ফেমাস ষাঁড় গরুগুলো এই পর্যন্ত তৈরি হয়েছে, সবগুলো গরুই আমার দেখা। তবে এই গরুটা সবচাইতে এক্সক্লুসিভ তাদের মধ্যে। তো এই মুহূর্তে এই খামার মালিক ইব্রাহিম খলিল ভাই খামারে উপস্থিত নাই। উনি পেশায় একজন চাকরিজীবী। তো ওনার সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার, আমি এর আগে বলেছি, সেজন্য আজকে উনি খামারে নাই। তা আমরা এই খামারের তত্ত্বাবধানে বা এই খামারের দায়িত্বে যিনি থাকে, সবসময় যিনি দেখাশোনা করে, সে হচ্ছে আমাদের ইব্রাহিম খলিল ভাইয়ের ছোট ভাই আনিস ভাই। আনিস ভাই, আপনাকে একটু রিকোয়েস্ট করবো, সামনে আসেন। আনিস ভাই, আপনাদের এই গরুটার নাম কি রাখছেন? এই গরুটার নাম হচ্ছে বাদশা। বাদশা, জি। এটা কতদিন লালন পালন করতেছেন আপনারা? আমরা 2 বছর পালন করতেছি, আর অন্য খামারে এটা ছিল আরো 1.5 বছরের মতো। মানে অন্য খামারে 1.5 বছর ছিল, তার মধ্যে আপনারা পালন করতেছেন এখন 2 বছর। তার মানে এটার বয়স হয়ে গেছে 3.5 বছর। দাঁত তাহলে 2টা থাকার কথা। কয় দাঁত এখন গরুর? এখানে 2 দাঁতের উপরে আছে, 4 দাঁত। 4 দাঁত আছে। এটা সংগ্রহ করছেন কোত্থেকে, কোন এলাকা থেকে কিনছেন? যে আমাদের পাশে আরেকটা ফার্ম আছে, ওই ফার্মের থেকে এটা সংগ্রহ করার। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এইটার মাকে কোন সিমেন্ট দিছিল, কোন কোম্পানির সিমেন্ট দেওয়াতে এই ষাঁড়টা হয়েছে? আসলে বলতে ওই ফার্মের থেকে তো আমরা সংগ্রহ করছি। বাছুরটা দেখে আমাদের নজর আসছে প্রথম, তখন আমরা ওরা কি সিমেন্ট ইউজ করছে তা আমাদের জানা নাই না। তবে আমাদের নজরে আসছে যে বাছুরটা আসলে উন্নত জাতের। আচ্ছা, তখন আমরা এই বাছুরটা সবার আগে গিয়ে ওদের সাথে কথা বলে সংগ্রহ করি। আচ্ছা, এইটার এখন লাইভ ওয়েট কত আছে? এটা লাইভ ওয়েট এখনো আমরা প্রায় 1 মাস আগে মাপ দিয়েছিলাম, প্রায় 1250 কেজি। 1250 কেজি লাইভ ওয়েট আছে। 1250 কেজি লাইভ ওয়েট হবে গরুটার। মাশাআল্লাহ, অনেক বড় বিশাল একটা গরু আমি দেখতে পাচ্ছি। এটার হাইট কতটুকু আছে? হাইট 5 ফুট 6 বা 8 এর ভিতরে, 7 ফুট 5 ফুট 7 ইঞ্চি। 5 ফুট 7 ইঞ্চি আছে। ক্ষুদ্র খামারি দর্শক, আমার হাইট হচ্ছে 5'10". তো দেখতে পাচ্ছেন আমার হাইট 5'10" হলে গরুটা মোটামুটি কিছু কিছু সময় যখন পিঠ কুঁজো করে ফেলে, তখন আমার চেয়ে উঁচা হয়ে যায়। তো এটার হাইট হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি। হ্যাঁ, বিশাল আকৃতির গরু ক্ষুদ্র খামারি বন্ধুরা। তো এই গরুটা লালন পালন করতেছেন আজকে 2 বছর। এটাকে প্রথম যখন আনছিলেন তখন লাইভ ওয়েট কেমন ছিল? তখন লাইভ ওয়েট ছিল প্রায় 600 কেজির মতো। তখনই 600 কেজি ছিল 1.5 বছর বয়সেই। তাহলে তো এটা গ্রোথ অনেক ভালো ছিল ছোটবেলায়, তাই না? ওইখানে ওই সময় ছিল 600 কেজি, আর 2 বছর আপনাদের এখানে, এখন আপনাদের এখানে 1250 কেজি। তার মানে আপনারা 650 কেজি লাইভ ওয়েট গেইন করতে পারছেন এই 2 বছরে। তার মানে হচ্ছে আপনাদের গ্রোথও খুব ভালো। গরু আপনাদেরকে পার ডে 1 কেজি 1100 গ্রাম এরকম করে দিয়ে গেছে লাইভ ওয়েট, তাই না? জি জি। আচ্ছা, এটার খাবার সম্পর্কে একটু বলেন তো, এটাকে কি কি খাওয়ান? খাওয়ানোর মধ্যে অন্য গরুগুলো যেভাবে খাবার দেয় এটাকে সেইভাবেই খাবার দেয়। তবে এটার খাবার কেন, এটা একটু বড় গরু, এটাকে একটু এক্সট্রাঅর্ডিনারি কিছু খাওয়ানোর দরকার ছিল না? যেমন আজোয়া খেজুর, তারপরে মনে করেন যে তরমুজ, তারপরে মনে করেন যে বাঙ্গি। আর কুমিল্লাতে তো মনে করেন যে তরমুজ আর বাঙ্গির অভাব নাই, প্রচুর হয়। এগুলো খাওয়ান নাই কেন? না, আসলে তো এরকম না। মানুষ তো আরো দামি দামি জিনিস খাওয়ায়, আনার খাওয়ায়। ওই দিন একজনের কাছে শুনছিলাম, সে নাকি বেদানা খাওয়ায় গরুকে প্রতিদিন। বেদানার কেজি হচ্ছে 600 টাকা 800 টাকা, সে ওইটা খাওয়ায়। তো আপনি খাওয়ান না কেন? আসলে তো এরকম কিছু খাবার দেখে নেই। যে সময়টা আনছিলাম, আনার পর থেকে খাবার দেখেই
ভালোই খাবার খাইতেছে, তখন আমরা ওর খাবার পরিমাণটা বাড়াই দিছি। আচ্ছা, যাতে গ্রো আপ হয়। যখন দেখছেন যে সে খাইতে পারতেছে তখন খাবারের পরিমাণ বাড়াই দিছি। তখন আর অন্য কিছু ভালো লাগতেছে দেখে আমি প্রত্যেক বছর, এই যে আগামী বছর দেখি এটা গ্রো ভালোই পাইছি, তখন আর অন্যদিকে আর কেয়ার করা না। আচ্ছা, এর দানাদার খাদ্য তালিকায় কি কি থাকে, কি কি খাওয়ান? দানাদার খাদ্যের মধ্যে ভুসি আর ওই ছোলা আর হচ্ছে কলই, এই তিনটা মিক্স, ভুসি, ছোলা, কলই, এই তিনটা জিনিস মিক্স করে খাওয়ান। এর সাথে লাইম স্টোন কিংবা অন্য আদার ভিটামিন জাতীয় কোনো কিছু খাওয়ান না? ডিবি পাউডার, ডিসিপি পাউডার? না না না, এরকম না, এখন এরকম কোনো কিছুই খাবার খাওয়াই নাই আমরা। আচ্ছা, ডিবি পাউডার, ডিসিপি পাউডার খাওয়ান নাই কখনো? না না না। এমনিতে গরুকে ক্যাটাফস ইনজেকশন দিতেন? না না না, এরকম কোনো কিছু একদম ন্যাচারাল ভাবেই খাবার দেয়া হইতেছে। আপনাদের অঞ্চলতে অনেক মানুষ আছে গরুকে ব্রয়লার ফিড খাওয়ায়, আপনারা খাওয়ান? ব্রয়লার ফিড আমরা আগে খাইতাম, কিন্তু এই ফোরটা একটা সময় একটু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যে খাদ্যের গ্যাসের সমস্যা হয় আর আদার কিছু অন্য সময়, কিন্তু তখন আমরা ওই খাদ্যটা প্রায় 1.5 বছর হয়ে গেছে বাদ দিয়ে দিছি। 1.5 বছর হয়ে গেছে আপনারা ব্রয়লার ফিড খাওয়ান? এর আগে খাওয়াইতেন? এর আগে খাওয়াইতাম, তখন থেকে আমরা আবার এই নিউ যে কিভাবে কি করা যায়। আচ্ছা, এমনিতে ক্যাটেল ফিড যেটা গরুর জন্য, গরু মোটা তাজা করানোর জন্য যে বাজারে ফিড পাওয়া যায় সেগুলো খাওয়ান? না না, এরকম ক্যাটেল ফিড আমরা খাওয়ান নাই। একে প্রতিদিন কয় কেজি দানাদার খাবার খাওয়ান? এর দানাদার খাবার 5 কি 6 কেজি সকালবেলা, বিকালে আবার 5 কি 6 কেজি। আচ্ছা, তার মানে হচ্ছে প্রতিদিন 10 থেকে 12 কেজি দানাদার খাবার তাকে দিতে হয়, তাই না? এই দানাদার খাবারের মধ্যে কি সয়াবিন মিল দেন না? হ্যাঁ হ্যাঁ, সরিষার খৈল? জি জি, এটা আছে। সরিষার খৈল দেন, সয়াবিন মিল দেন? সরিষার খৈলটা আছে, আমরা ওই যে আলাদা একটা খাবার যে জাউ বা খুদ যেটা বলি, ওইটার সাথে আমরা মিক্স করে দিয়ে আলাদা। কিন্তু গরুকে তো আসলে জাউ, খুদের জাউ খাওয়ানো উচিত না। খুদের জাউ বলতে একটা আছে যে আপনার ভালো স্ট্যান্ডার্ড মানের, আর অনেকেই নর্মাল খাওয়ায়, যেমন কিছু কিছু খাদ্য আছে যেমন খাবারটা শেষ হয়ে আসতেছে কিন্তু খাবারটা খাইতেছে না, তখন যে সময় আপনি ওই বিভিন্ন ধরনের ইয়াটা মিক্স করে দিবেন তখন ওই খাবারটা আবার উচিত। তারপরেও আমি আপনাকে আজকে বলে গেলাম, এই জিনিস সবসময় মাথা রাখবেন, আপনার এত লাখ টাকার গরু, এটা হচ্ছে মানে ভাত হচ্ছে মানুষের খাবার, জাউ হচ্ছে মানুষের খাবার, গরুর যে কোনো মুহূর্তে পেটে গ্যাস হইতে পারে। হ্যাঁ, মানে জাউ খাওয়ালে মূল সমস্যা হচ্ছে এইটাই। অনেকে বলে জাউ খাওয়া গরু মোটা করে এই করে সেগুলো সমস্যা না, সেটা না। জাউ খাওয়ালে মূলত সমস্যা হচ্ছে গরুর পেটে গ্যাস হয়। ঠিক আছে, গ্যাস হলে যদি এমন কোনো সময় হয়ে যায় গরুর পেটে, মনে করেন রাত্রেবেলা গরুর পেটে গ্যাস হয়ে গেছে, আপনারা কেউ দেখেন নাই, ঠিক আছে, তাহলে কিন্তু মারাত্মক সমস্যার মধ্যে পড়ে যাবেন আপনারা। আমাদের ডক্টর ওই যে কর্ণমলিক ছিল আগে, উনি আমাদের সাজেস্ট করেছে, তখন থেকে আমরা মানে আগে যে দিলাম ধরো না ডেইলি আধা কেজির মতন ছিল, এটা একদম রেয়ার করলে, যাতে আমরা ওই যে খৈলটা আছে না, খৈলটা ওইভাবে দিতে পারি, কারণ খালি খৈলটা দিলে আছে না, যেমন লবণ মিশ্রিত হয় না, তখন এটা খাইতে কম চায়, তখন আমরা এই কারণে সামান্য একটু নেওয়া যাতে ওই খাবারটা সম্পূর্ণ খাইতে পারে ওর রুচিসম্মত। আচ্ছা আনিস ভাই, বাংলাদেশের মধ্যে এই বছর যতগুলো বড় বড় গরু আসবে তার মধ্যে আমার ধারণা এটা প্রথম 2-3টার মধ্যে একটা হবে, মনে করো প্রথম 3টার মধ্যে এটা থাকবে, এটা আমার ধারণা। তো এত বড় বিশাল গরুটা তৈরি করছেন, এটা আপনার অনুভূতিটা কি, কেমন লাগে এত বড় গরুটা আপনার হাতে তৈরি? না, অনেক ভালো লাগতেছে যে বাংলাদেশের মধ্যে 2-3টা গরুর মধ্যে আমার প্রথম 3টা গরুর মধ্যে আপনার গরু থাকবে, যে আমার এই বাচ্চা একটা গরু আছে, আমার অনেক ভালো লাগতেছে যে আমার ভাই যে পদক্ষেপ এত সুন্দর। প্রথম অবস্থা আমি একটু আগ্রহী ছিলাম না এত বড়, তারপরে যে সময় আস্তে আস্তে এতটা ভালো লাগতেছে যে এটার সাথে কাজ করা বা খাবার টাবার দেওয়া, এটার সাথে পরিচর্যা করা, তখন আমার অনেক ভালো লাগছে। আর এখন এসে তো বাংলাদেশের মধ্যে যদি 2-3টা গরুর মধ্যে প্রদান হয় বা দ্বিতীয় তৃতীয় থাকে তখন তো আরও ভালো লাগবে। আচ্ছা, এত বড় গরু তৈরি করছেন, এই গরুটার কাস্টমার কি আপনার আশেপাশে এলাকার মধ্যে আছে? কাস্টমার এখনো আছে বলতে কিছু আছে, যেমন তারা বাইরে থাকে এখনো, যেমন ঢাকা শহরে আছে, তারা বাইরে আছে, এখনো তারা এখনো নজরে আসে নাই। আচ্ছা, তাই আপনাদের সাথে পরিচিত আর কি, যত তারা নজরে আসে তাদের এই জিনিস। আচ্ছা, আপনার মানে কেমন আশা এত সুন্দর গরুটা তৈরি করছেন? এটা কিনছিলেন কত টাকায় আপনারা 2 বছর আগে? এটা কিনছিলাম প্রায় 3.5 লক্ষ টাকা। 3.5 লক্ষ টাকা, তখন তো অনেক বড় 600 কেজি লাইভ ওয়েটের গরু ছিল, তো তখন অদাঁত অবস্থায় ছিল সম্ভবত না? জি জি জি। আচ্ছা, অদাঁতের গরু কিনছিলেন আপনারা 600 কেজি লাইভ ওয়েট, মানে বাছুরটাই আপনারা এক্সক্লুসিভ একটা বাছুর পেয়েছেন। এখন কত টাকা বিক্রি করার ইচ্ছা আপনাদের এই গরুটা? এখন আমাদের আর অন্যদের মতন না যে 25-30 লাখ চাবো আমরা। 25-30 লাখ টাকা আসলে দাম চাই, কেউ 25-30 লাখ টাকা বিক্রি করে না, সবাই 5-7 লাখ টাকা 8 লাখ টাকা বিক্রি করে। আমার চাওয়ার হচ্ছে 15 লাখ। 15 লাখ টাকা হচ্ছে আপনাদের আস্কিং প্রাইস, এর মধ্যে আলোচনার সুযোগ আছে। জি জি জি, আপনাদের সাথে দেখো আলোচনা করে নিতে পারবে। এই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় শেড, তাই না? জি জি জি। এই শেডের আয়তন কতটুকু বলতে পারবেন? এটা প্রায় আপনার আছে 60 ফিটের মতন আছে। 60 ফিটের মতো আছে লম্বায়, আর চড়াতে? চড়া প্রায় 25 ফিটের উপরে। 25 ফিটের উপরে আছে। তো এই ঘরটার মধ্যে কতগুলো গরু রাখা যায় একসাথে? এই গরুটাতে প্রায় 32টা গরু রাখা যায়। 32টা গরু একসাথে রাখা যায়। এখানে আপনাদের যে গরুর কালেকশনগুলো দেখতে পাচ্ছি, বিভিন্ন জাতের কালেকশন এখানে আছে। এখানে কি কি জাতের গরু আছে? এখানে আছে, সামনে আসেন আমি দেখাইতেছি। এটা কি যে ফ্রিজিয়ান আছে, এই যে সামনে, হ্যাঁ সামনে একবার প্রথম গরুটা হচ্ছে ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি, আর এখানে আছে ক্রস। হ্যাঁ, এটা ক্রস গরু আছে, শাহিওয়াল আছে। জি, শাহিওয়াল আছে। তারপর আছে হাঁস বলে, হাসা, হ্যাঁ হাসা গরুটা খুব সুন্দর। জি,
আরো আছে, সামনে আছে আরো যেগুলো দেশি বেড়াচা আছে ওই পাশে ছোট। আচ্ছা, মানে ছোট সাইজের গরু আছে আপনাদের কাছে। সর্বনিম্ন কত টাকা প্রাইজের গরু আছে? সর্বনিম্ন 90,000 টাকা থেকে শুরু করে গরু আছে। তার মানে আপনাদের কাছে 90,000 টাকা থেকে শুরু করে 15 লক্ষ টাকা দামের গরু আপনাদের সংগ্রহে আছে, তাই তো? জি, জি। আচ্ছা, এই পাশের মধ্যে আরো কিছু দেশাল গরু দেখতে পাচ্ছি আমরা। এই গরুগুলোর প্রাইস কেমন এভারেজে? এই গরুগুলোর প্রাইস এভারেজে প্রায় 2.5 করে আর কি, 2.5 লাখ টাকা করে, তাই না? জি। আর এই পাশের গরুগুলো সম্ভবত ইন্ডিয়ান, হরিয়ানা বলদ আর বিভিন্ন জাতের, তাই না? জি জি জি। আচ্ছা, এগুলোর প্রাইস কেমন? এগুলোর প্রাইস 220 করে। 220 করে। আপনারা গরুকে কি কি ভ্যাকসিন করেন? ভ্যাকসিন বলতে যদি আমরা রোগের যে রোগ দেখা করি আর কি, যে কি ধরনের রোগ আসতেছে, তখন তবে আমরা প্রথম অবস্থায় এটারে ঢোকা অবস্থায় যে সময় গরুগুলো নিয়ে আসছি তখন আমরা খুরা রোগের ভ্যাকসিন আলোচনা করছি ডক্টরের সাথে। যেমন বর্তমানে দেবিদার তুষার আহমেদ আছে, ওনার সাথে আলোচনা কইরা সেটা তখন আমরা এটার খুরার ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রথম প্রাথমিক অবস্থা। আচ্ছা, তাহলে আপনারা খুরার ভ্যাকসিন করেন আর কি ভ্যাকসিন করেন? খুরার ভ্যাকসিন করি, তারপরে হচ্ছে গলা ফুলা, এগুলো করেন না? গলা ফুলার ভ্যাকসিন এখনো করা হয় না। যেমন রোগের প্রাদুর্ভাব বুঝি, যেমন কয়েকদিন আগে একটা লাম্পি রোগ দেখা গেছে, লাম্পি স্কিন ডিজিজ, তখন এইটার জন্য আমরা পূর্ববর্তী পদক্ষেপ কি করা যায় তখন আমরা এই পদক্ষেপগুলো নিয়েছিলাম আর কি। বিভিন্ন ভ্যাকসিন ওনার সাথে আলোচনা করে সেটা তখন বলছি উনি এটা দাও এটা দাও এটা দিলে ভালো হবে, তারপর থেকে এইগুলো ইউজ করা আর কি। আচ্ছা, আর ওই পাশে দেখতে পাচ্ছি আপনাদের ছোট ছোট সাইজের গরুগুলা। জি। তাহলে এই গরুগুলো হচ্ছে আপনি যে 90,000 টাকা রেঞ্জের বলছিলেন ওই রেঞ্জের গরুগুলো, তাই না? জি জি। আচ্ছা, আপনারা গরুকে কৃমির ওষুধ করে, মানে কৃমিনাশক ব্যবহার করেন কিভাবে, কতদিন পর পর? কৃমিনাশক ব্যবহার করি আমরা 4 মাস পর পর ইউজ করি। এটা কি বোলাস মানে ওরালটা খাওয়ার নাকি ইনজেকশন ব্যবহার করেন? ইনজেকশন প্রথম অবস্থায় ইনজেকশন দিছিলাম, তারপর বলছে যে যদি খাওয়ানো যায় তখন সবচেয়ে বেশি ভালো ইনজেকশনের থেকে। তখন আমরা ওই খাওয়ানোর পদক্ষেপটা নেই। কিন্তু খাওয়াইলে তো আসলে মানে সব সময় ঠিকভাবে খাওয়ানো যায় না, গরু নড়াচড়া করে খাবার মানে তখন ওই যে আমাদের জন্য এদিকে আছে একটা শেড আছে, এই শেডের ভিতরে ঢুকাইয়া তারপর খাওয়ানো হয়, তারপর ঢুকে খাওয়ানো হয়। আচ্ছা, তো আপনারা এই গরুর খামারটা যে শুরু করছেন আজ থেকে কত বছর আগে শুরু করছেন? আমরা 2016 সালে রানিং করছি। 2016 সাল থেকে এখন 2021 সাল, আপনারা 5 বছর গরুর খামার চালাচ্ছেন। জি, প্রথম অবস্থায় আমরা 3টা গরু দ্বারা শুরু করি আর কি। 3টা গরু থেকে আজকে আপনাদের খামারে টোটাল কতগুলো গরু আছে? এখন পর্যন্ত 54টা গরু আছে। 54টা গরু আছে। 54টা গরুর জন্য কত বিঘা ঘাসের চাষ করছেন? এটা প্রায় 10 কানির উপরে। 10 কানি। এক কানিতে কত শতাংশ? এক কানি প্রায় 32%। 32% কানি, 10 কানি আপনারা ঘাসের চাষ করে রাখছেন। আর এছাড়া খড়ের ব্যবস্থা কতটুকু আছে? খড়ের ব্যবস্থা বলতে যে আমাদের নিজস্ব জমি আছে। আচ্ছা, নিজেরা ধান পান করেন, সেখান থেকে যে খড় হয়। খড়ে, তারপর যদি সংকটে পড়ে তখন অন্যখান থেকে এই যে আশেপাশে থেকে কালেক্ট করার। আর খামারে এমনিতে কি কি অসুখ বিসুখ হয়? অসুখ বিসুখ বলতে বেশিরভাগ জ্বরটা দেখা যায়, ফিভারটা। আচ্ছা, এই ফিভারটা দেখা যায়, আর এই যে খুরা রোগের বেশিরভাগ সমস্যা এই খুরা রোগের পাই, আর লাম্পিটা, এই 3টা রোগেই বেশিরভাগ আমরা নজরে আসি। আচ্ছা, আপনাদের খামার তো বেশ খোলামেলা, আপনাদের খামারে তো রোগ ব্যাধি তো কম হওয়ার কথা। হ্যাঁ, খোলামেলা রাখছি, যাতে ওই যে আবার ট্রান্সপারেন্ট টিন ইউজ করছি যাতে সব কিছু ভালো থাকে। তারপর রোগ বালাইতে বলা যায় না, চলে আসে তখন। টিনের মাঝখানে আবার দেখলাম আপনি ফাইবার টিন ব্যবহার করছেন, প্লাস্টিক টিন, যেটার জন্য ভিতরে আলো বাতাস পর্যাপ্ত ঢুকে, তাই না? আচ্ছা, ওভারঅল সবকিছু মিলিয়ে 5 বছরের অভিজ্ঞতা থেকে একটু বলেন তো আপনারা ফ্যাটেনিং করে কতটা ভালো আছেন? যে অনেক ভালো আছি। ফ্যাটেনিং বলতে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় তখন আমরা যে করুক সে লাভ দেখবে। নতুন উদ্যোক্তা যদি এই ফ্যাটেনিং খামার করতে চায় তার কিভাবে শুরু করা উচিত? কিভাবে শুরু করে যে আগে তাকে নিজস্ব প্ল্যানিং নিতে হবে, যে কিভাবে পরিচালনা করবো, সেটাই হচ্ছে মুখ্য বিষয়। যে প্ল্যানিং ছাড়া নামবে হাজার হাজার কোটি টাকা নিয়ে, তখন ডেস্ট্রয় হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ প্ল্যান করেই আগাইতে হবে, যে কিভাবে সে নিজের ভাবে পরিকল্পনা করে কিভাবে আগাইবে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আনিস ভাই। আমরা শেষ করব, শেষ করার আগে আপনাকে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে আমাদের এই ক্ষুদ্র খামারি চ্যানেলে আপনার যদি কোনো ক্রেতা এই মুহূর্তে এই ভিডিওটা দেখে থাকে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আপনি বলতে পারেন। যে কেউ যদি এই আসন্ন কুরবানি হিসেবে আমরা তো গরু লালন পালন করছি, কারো যদি গরুর প্রয়োজন হয় তারা এখান থেকে আমার সাথে ভাইয়ের নাম্বার দেওয়া, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এখানে সরাসরি যোগাযোগ করতে পারে। আর যদি কারণ যে অনলাইনে বললো যে অনলাইনে, তখন আমরা সরাসরি ওইখানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, আপনারা হোম ডেলিভারি মানে আগের দিন বাসায় পৌঁছে দিবেন? আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আনিস ভাই। ক্ষুদ্র খামারি দর্শক, এতক্ষণ কথা বললাম ইব্রাহিম খলিল ভাইয়ের ছোট ভাই আনিস ভাইয়ের সাথে। ইব্রাহিম খলিল ভাইয়ের আজকে অফিস ডে, উনি আজকে অফিসে আছে। তো আপনাদেরকে মূলত এই খামারের প্রধান আকর্ষণ বাদশাকে দেখালাম। বাদশার লাইভ ওয়েট 1250 কেজি এবং এটার উচ্চতা আছে আপনার 5 ফুট 6 ইঞ্চি 7 ইঞ্চি এরকম হবে। তো ক্ষুদ্র খামারি দর্শক, আমার কাছে খুবই ভালো লেগেছে গরুটা। আমি বারবার এই গরুটার কথা বলতেছি কারণ সত্যি আমার খুব ভালো লাগছে গরুটা। এছাড়াও ওনার খামারের প্রত্যেকটা গরুই খুব সুন্দর।
সুন্দর। তো কোরবানির উদ্দেশ্যে যারা গরু কিনতে আগ্রহী তারা সবাই চাইলে আপনারা এই খামারটা ভিজিট করে যেতে পারেন। আর যারা খামারি আছেন বা সর্বসাধারণ যারা আছেন তাদের সবাইকে বলবো সুযোগ হলে একবার এই গরুটা দেখে যাবেন, কারণ আমাদের বাংলাদেশে এত বড় বড় গরু হয়, এটা আসলে আমাদেরকে প্রাউড করা উচিত। আমাদের মানে প্রাউড করার মতো একটা গরু তৈরি করেছে এই খামারে ইব্রাহিম খলিল ভাই। ক্ষুদ্র খামারি বন্ধুরা বিদায় নেবো আজকে বাদশার কাছ থেকে, বিদায় নেবো আনিস ভাইয়ের কাছ থেকে। সবার সুস্থতা কামনা করছি। আর বিদায় নেওয়ার আগে যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।